হ্যালো স্টুডেন্ট, মিশন ফিস ক্লাসে তোদের সকলকে স্বাগত। এখন তোমাদের আজকে স্থিতিস্থাপকতা সম্পর্কে বলবো। এখন স্থিতিস্থাপকতা সম্পর্কে বলতে হলে আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা হলো স্থিতিস্থাপকতা কাকে বলে, বিকৃতি, পীড়ন, অসহভার, অসহপীড়ন, হুকের সূত্র, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, পয়সন অনুপাত এবং কোনো বস্তুকে যদি প্রসারিত করা হয় বা সংকুচিত করা হয় তাহলে সেখানে স্থিতিশক্তি সঞ্চিত হয়। আমরা স্থিতিশক্তির রাশিমালা বের করব। স্প্রিংয়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বল ধ্রুবক, স্প্রিংকে কাটলে বল ধ্রুবক কত হয়, ওতে সঞ্চিত শক্তি এবং সর্বশেষ পীড়ন বিকৃতি লেখচিত্র। তাছাড়া সমস্ত বিষয়ে তোমাদের একটা বা দুটো অঙ্ক করাবো যাতে তোমাদের এইচএস, নিট, মেন ও অ্যাডভান্সে খুব কাজে লাগে। বোঝা গেল? তাহলে স্টার্ট করি। তাহলে দেখো, প্রথমে বলেছি প্রতিমিত আর অপ্রতিমিত বল। তাহলে অপ্রতিমিত বল যে বল প্রয়োগ করলে বস্তুর গতির সৃষ্টি হয়, আর প্রতিমিত বল যার সাহায্যে বস্তুর আকারের পরিবর্তন হয়। রাবারের সুতোকে দুহাত দিয়ে সমান বল প্রয়োগ করে টানি তাহলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়, কিন্তু যদি একটা বস্তুকে আমরা ঠেলা দিই তাহলে তার গতির সৃষ্টি হয়। তাহলে প্রতিমিত বল গতির সৃষ্টি করে, অপ্রতিমিত বল বস্তুর আকারের পরিবর্তন করে। তাহলে প্রথমে চলে আসি স্থিতিস্থাপকতা। দেখো, কোনো বস্তুকে যদি আমরা প্রতিমিত বল প্রয়োগ করি তাহলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন ইত্যাদির পরিবর্তন হয়। এখন যখন আমরা যখন বস্তুকে বল প্রয়োগ করছি তখন বস্তুর ভেতরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়া বল ওই বাহ্যিক বলকে বাধা দেয়। তাহলে স্থিতিস্থাপকতা এমন একটা ধর্ম যে ধর্মের জন্য কোনো বস্তুকে বিকৃত করা হলে ওই বিকৃতকারী বলের প্রচেষ্টাকে বিরোধিতা করে। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো বস্তু বিকৃতকারী বলের দ্বারা উহাকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দেয় তাকে স্থিতিস্থাপকতা বলে। এরপরে স্থিতিস্থাপক বস্তু। যে সমস্ত বস্তু স্থিতিস্থাপকতা প্রদর্শন করে সেই সমস্ত বস্তুকে স্থিতিস্থাপক বস্তু বলে। কিন্তু কোনো বস্তুই যে কোনো বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতা প্রদর্শন করে না। একটি নির্দিষ্ট সীমা বা ওজন পর্যন্ত স্থিতিস্থাপকতা প্রদর্শন করে, এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। অর্থাৎ যে সীমা বা ওজন পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপকতা প্রদর্শন করে সেই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। ইস্পাতের স্থিতিস্থাপক সীমা রাবারের স্থিতিস্থাপক সীমা অপেক্ষা বেশি। এরপরে অস্থিতিস্থাপক বস্তু। যে বস্তুকে বিকৃত করা হলে ওই বিকৃত অবস্থায় থেকে যায় তাদেরকে অস্থিতিস্থাপক বস্তু বলে, যেমন প্লাস্টিক। এরপরে একান্ত দৃঢ় বস্তু। যে বস্তুর উপর বিকৃতকারী বল প্রয়োগ করা হলে বস্তুর আকারে কোনো পরিবর্তন হয় না তাকে একান্ত দৃঢ় বস্তু বলে। প্রকৃতিতে এইরূপ কোনো বস্তু নেই, কিন্তু হিরে এবং কাঁচ অনেকটা একান্ত দৃঢ় বস্তু নেই ব্যবহার করে। বোঝা গেল? এরপরে দেখো বিকৃতি। না, কোনো বস্তুর উপর প্রতিমিত বল প্রয়োগ করা হলে উহার দৈর্ঘ্য, আয়তন ও আকারের পরিবর্তন হয়। এই দৈর্ঘ্য বা আয়তনের আপেক্ষিক পরিবর্তনকে বিকৃতি বলে। তাহলে প্রথমে অনুদৈর্ঘ্য বিকৃতি। কোনো তারকে প্রতিমিত বল প্রয়োগ করা হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। মনে করো একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য L। এখন এখানে বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল স্মল l। তাহলে বিকৃতি হবে স্মল l বাই ক্যাপিটাল L। বোঝা গেল?
বিকৃতি দুটি একই রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। এরপরে আয়তন বিকৃতি। কোনো বস্তুর উপর অভিলম্ব বল প্রয়োগ করা হলে উহার আয়তনের সংকোচন হয়। এখন যদি আয়তনের সংকোচন স্মল ভি হয় আর মূল আয়তন যদি ক্যাপিটাল ভি হয়, তাহলে আয়তন বিকৃতি হলো স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি। বোঝা গেল? দেখে নাও একটি ব্লক, এই ব্লকের নিচের তলকে স্থির রেখে যদি আমরা উপরের তলে বল প্রয়োগ করি, তাহলে দেখে নাও এই যে এই বিন্দুটা এখানে সরে গেছে, এই বিন্দুটা এখানে সরে গেছে, তাহলে এখানে বিকৃতির মাপ হলো এই কতটা সরে গেল। ধরো এটা স্মল এল সরে গেছে, এটা ক্যাপিটাল এল, তাহলে কৃন্তন বিকৃতি হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন যদি এই কোণটা ফাই হয়, তাহলে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু ফাই, একে কৃন্তন কোণ বলে। অতএব স্পর্শকীয় বিকৃতি কৃন্তন কোণের সমান। 5 মিটার দৈর্ঘ্যের তারের বিকৃতি 0.01% হলে উহার দৈর্ঘ্য বৃদ্ধি কত? দেখো আমরা জানি বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি আর ক্যাপিটাল হলো মূল দৈর্ঘ্য। দেখো এখানে বিকৃতি দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? 0.01%। তাহলে বিকৃতি হচ্ছে 0.01% সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই মূল দৈর্ঘ্য। দেখো মূল দৈর্ঘ্য 5 মিটার আছে, একে তুমি সেন্টিমিটারে করে নাও। ওকে, তাহলে দেখে নাও এটা হলো 0.01 বাই 100 ইকুয়াল টু স্মল এল বাই 500 সেন্টিমিটার। হবে কিনা বলো? তাহলে স্মল এল ইকুয়াল টু 500 ইন্টু 1 বাই 000, দুটো কেটে গেল, তাহলে কত হলো? 5 বাই 100 সেন্টিমিটার সমান 0.5 মিলিমিটার। অতএব দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.5 মিলিমিটার। বোঝা গেল? দেখে নাও 0.5 মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের আয়তন বিকৃতি 0.01% হলে উহার আয়তন সংকোচন বা প্রসারণ কত হবে? দেখে নাও আমরা জানি আয়তন বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ওকে, তাহলে বলো এখানে আয়তন বিকৃতি দেওয়া আছে 0.01%। এখন দেখে নাও যার দৈর্ঘ্য 0.5 মিটার যদি আমরা সেন্টিমিটার করে প্রকাশ করি, তাহলে হবে 50 সেন্টিমিটার। তাহলে ঘনকের দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে তার আয়তন দৈর্ঘ্যের কিউব হয়। তাহলে দেখে নাও ভিটা হবে 50 কিউব। হবে কিনা বলো? আর এটা স্মল ভি। তাহলে স্মল ভি কত বলো তো? না 50 ইন্টু 50 ইন্টু 50 ডিভাইড বাই 1 বাই 0.000। ওকে, দেখো কেটে যাচ্ছে এগুলো, তাহলে আসছে 125 বাই 10 ইকুয়াল টু 12.5 সিসি। অর্থাৎ আয়তনের সংকোচন বা অতএব আয়তনের সংকোচন হলো 12.5 সিসি। বোঝা গেল? এরপরে পীড়ন। কোনো বস্তুর উপর প্রতিমিত বল প্রয়োগ করা হলে সেই বস্তুর দৈর্ঘ্য, আয়তন, আকৃতির পরিবর্তন হয়। এই পরিবর্তনের সময় বস্তুর ভেতরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে সৃষ্ট এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। অতএব পীড়ন সমান সৃষ্ট প্রতিক্রিয়া বল ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন যদি প্রযুক্ত বল এফ হয়, প্রতিক্রিয়া বলে এফ হবে, তাহলে আমরা বলতে পারি না প্রযুক্ত বল এফ ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান পীড়ন। তাহলে বলো এর একক কী হবে? দেখো বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এর একক হবে নিউটন পার মিটার স্কোয়ার অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বলো তো এর মাত্রা কী হবে? দেখো নিউটনের মাত্রা অর্থাৎ বলের মাত্রা mLt-2 আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, তাহলে এসের মাত্রা হবে mL-1t-2। ওকে, বোঝা গেল? 3 ধরনের বিকৃতির জন্য 3 ধরনের পীড়নের সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়, আয়তন বিকৃতির জন্য আয়তন পীড়নের সৃষ্টি হয়,
এবং কৃন্তন বিকৃতির জন্য কৃন্তন পীড়নের সৃষ্টি হয়। বোঝা গেল? দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার। যদি আমরা মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করি তাহলে হবে এটা 10⁻⁻6 মিটার স্কোয়ার। এখন দেখো, এর উপর 10 নিউটন প্রতিমিত বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এফ কত হলো বলো তো? 10 নিউটন। আমাকে বের করতে হবে পীড়ন। পীড়নের কি ফর্মুলা? এস ইকুয়াল টু এফ বাই এ। তাহলে দেখো, পীড়ন এস ইকুয়াল টু এফ বাই এ, তাহলে 10 ডিভাইড বাই 10⁻⁻6, তাহলে হলো 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমি তোমায় বললাম যে 3 ধরনের বিকৃতির জন্য 3 ধরনের পীড়নের সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য পীড়ন সমান দৈর্ঘ্য বরাবর সৃষ্ট প্রতিক্রিয়া বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার আয়তন পীড়ন, বস্তুর আয়তনের বিকৃতি করা হলে আয়তন পীড়নের সৃষ্টি হয়। আয়তন পীড়ন হলো অবিলম্ব বল ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার কৃন্তন বিকৃতির জন্য যে পীড়নের সৃষ্টি হয় তাকে কৃন্তন পীড়ন বলে। কৃন্তন পীড়ন সমান স্পর্শকীয় বল ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বোঝা গেল? দেখো, এই তারের প্রস্থচ্ছেদ ক্যাপিটাল এ, এর উপর প্রতিমিত বল এফ এফ প্রয়োগ করা হয়েছে। আমাকে বের করতে হবে কিউআর তলে স্পর্শকীয় পীড়ন এবং অবিলম্ব পীড়ন। তাহলে দেখে নাও, যদি পিকিউ তলের ক্ষেত্রফল এ এবং পিআর তলের ক্ষেত্রফল এ ড্যাশ হয় তাহলে বলো এ বাই এ ড্যাশ ইকুয়াল টু কস থিটা। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু আসছে এ বাই কস থিটা। বোঝা গেল? এরপরে দেখো, এই তলে আমরা স্পর্শকীয় বল এবং অবিলম্ব বল বের করব। দেখো, এখানে বল এফ, তার আমার এখানে বল হবে এফ। এখন দেখে নাও, আমি এই বলের দুটো উপাংশ বের করব, এই দিকে একটা বল এবং এর লম্ব দিকে একটা বল। দেখো, যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটা হবে থিটা। তাহলে বলো এফ বলের এই অবিলম্ব উপাংশ কত হবে বলো তো? এফ কস থিটা, এবং স্পর্শকীয় উপাংশ হবে এফ সাইন থিটা। তাহলে অবিলম্ব পীড়ন ইকুয়াল টু অবিলম্ব বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অবিলম্ব বল এফ কস থিটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ সমান এফ কস থিটা ডিভাইড বাই এ বাই কস থিটা সমান আসছে এফ কস স্কোয়ার থিটা বাই এ। বোঝা গেল? এরপরে স্পর্শকীয় পীড়ন বের করব। দেখো, স্পর্শকীয় পীড়ন সমান স্পর্শকীয় বল ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে কথা বলো তো? তাহলে স্পর্শকীয় পীড়ন এস টি ইকুয়াল টু স্পর্শকীয় বল এফ সাইন থিটা ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বাই কস থিটা সমান আসছে এফ সাইন থিটা কস থিটা ডিভাইড বাই এ। এখন দেখে নাও, যদি এফ ইন্টু এটা সাইন 2 থিটা করে নিই তাহলে এটা আসবে না 2a। কারণ দেখে নাও, যদি আমরা একে 2 দিয়ে গুণ করি তাহলে 2 সাইন থিটা কস থিটা পাবো, তখন একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা বাই 2a। তাহলে বলো তো কখন স্পর্শকীয় পীড়নের মান বেশি হবে? দেখো, স্পর্শকীয় পীড়নের মান বেশি হবে যখন সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হবে। যদি সাইন 2 থিটা 1 হয় তাহলে 2 থিটা 90 ডিগ্রি হবে, তাহলে থিটা 45 ডিগ্রি। অতএব স্পর্শকীয় পীড়নের মান সর্বোচ্চ হবে যখন থিটা 45 ডিগ্রি। বোঝা গেল? এরপরে দেখো, হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। অতএব পীড়ন ডিভাইড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখা যায়। একটা ইয়ং গুণাঙ্ক ওয়াই, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে এবং দৃঢ়তা গুণাঙ্ক এন। এখন আমরা এই 3টের সংজ্ঞা একে একে আলোচনা করব এবং প্রতিটি সম্পর্কে এক একটি অঙ্ক করব। বোঝা গেল? এরপরে দেখো, ইয়ং গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন
এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুবক। এই ধ্রুবককে ইয়ং গুণাঙ্ক বলে। এখন দেখো একটা তারের দৈর্ঘ্য এল, এর উপর এফ ইকুয়ালস টু এমজি বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। তাহলে বলো তো অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? দৈর্ঘ্যের পরিবর্তন বাই মূল দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? না বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ইয়ং গুণাঙ্ক হলো দেখো অনুদৈর্ঘ্য পীড়ন বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিভাইড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই মূল দৈর্ঘ্য। তাহলে এটা হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। বোঝা গেল? তাহলে দেখো ওয়াই পাচ্ছ তোমরা এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। ওকে, দেখো এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি এল হবে এফ এল বাই ওয়াই এ। এখানে যদি অনুপাত করি এল টু বাই এল ওয়ান সমান হবে না এফ টু বাই এফ ওয়ান ইন্টু এল টু বাই এল ওয়ান ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু এ ওয়ান বাই এ টু। এখন দেখে নাও এ মানে পাই আর স্কোয়ার হবে কিনা বলো? তাহলে এটাকে এ অনুপাতে এরকম লেখা যায় এফ টু বাই এফ ওয়ান ইন্টু এল টু বাই এল ওয়ান ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার। ওকে, বোঝা গেল? এরপরে দেখে নাও যদি আমরা এফ ইকুয়ালস টু এমজি পুট করি তাহলে কি পাবো দেখে নাও। তখন আমরা ওয়াই পাবো এম জি ক্যাপিটাল এল ডিভাইড বাই পাই আর স্কোয়ার স্মল এল। ওকে, তাহলে এগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেখো নাও দুটি তারের ইয়ং গুণাঙ্ক, প্রযুক্ত বল, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত 1:2, অর্থাৎ ইয়ং গুণাঙ্কের অনুপাত 1:2, প্রযুক্ত বলের অনুপাত 1:2, দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত 1:2। দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে? দেখো আমরা ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা থেকে জানি এফ এল ডিভাইড বাই এ ওয়াই ইন্টু স্মল এল। ওকে, তাহলে দেখে নাও এখানে এল পাবো এফ এল ডিভাইড বাই ওয়াই ইন্টু পাই আর স্কোয়ার। এখানে দেখে নাও এল ওয়ান বাই এল টু ইকাল টু এফ ওয়ান বাই এফ টু ইন্টু এল ওয়ান বাই এল টু। দেখো এগুলো সমানুপাতিক, তাই দেখো এল ওয়ান বাই এল টু সমান এফ ওয়ান বাই এফ টু এল ওয়ান বাই এল টু। এখন দেখো এইগুলো ব্যস্তানুপাতিক আছে, তাহলে উল্টো হবে, এটা হবে ওয়াই টু বাই ওয়াই ওয়ান আর এটা হবে আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো তোমার কী কী দেওয়া আছে বলো তো। দেখো এখানে বল এফ ওয়ান বাই এফ টু কত দেওয়া আছে? না 1/2। দৈর্ঘ্য কত আছে বলো তো? 1/2। আর দেখো ইয়ং গুণাঙ্ক ওয়াই টু বাই ওয়ান, ইয়ং গুণাঙ্ক ওয়াই টু বাই ওয়াই ওয়ান, তাহলে এটা হবে 2/1। ব্যাসার্ধ আর টু বাই আর ওয়ান, তাহলে এটা হবে 2/1 স্কোয়ার। তাহলে দেখে নাও এটা কেটে গেল, এটা হচ্ছে 2/1, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হলো 2:1। বোঝা গেল? নেক্সট দেখো ইয়ং গুণাঙ্ক সম্পর্কিত আরেকখানা অঙ্ক দেখে নাও। দেখে নাও 1 মিটার দৈর্ঘ্যের ইস্পাত তারের উপর 3.14 কেজি প্রতিমিত বল প্রয়োগ করা হলো। তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হলো 1 মিলিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। ওয়াই দেওয়া আছে, জিটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখে নাও এখানে কি কি দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আছে কিনা বলো। এম দেওয়া আছে দেখে নাও 3.14 কেজি, তাহলে এমজি কত বলো তো? এমজি ক্যাল টু 31.4 নিউটন। ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়ালস টু 10⁻³ মিটার। 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। এখন আমাকে বের করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি যখন ওয়াইটা দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে বলো ইয়ং গুণাঙ্কের কী ফর্মুলা। দেখো ইয়ং গুণাঙ্কের ফর্মুলা ওয়াই ইকাল টু এফ এল ডিভাইড বাই পাই আর স্কোয়ার স্মল এল। তাহলে দেখে নাও এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এফ মানে এমজি, এমজি এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। আসছে কিনা বলো। তাহলে দেখে নাও এখানে 31.4, এমজি মানে 31.4, এল মানে কত 1,
পাই মানে 3.14, আর মানে দেখে নাও 10⁻³ তাহলে এটা হবে 10⁻³ হোল স্কোয়ার ইন্টু ওয়াই। ওয়াই কত আছে বলো তো 2 × 10⁻11, তাই না? ক্যালকুলেশন করে নাও। দেখো এটা কাটলে 10 পাওয়া যাবে কিনা বলো? আর দেখে নাও 10⁻⁻6 10⁻11, সো দেখে নাও এটা 10/2 × 10⁻⁻5, তাহলে এটা হচ্ছে 5 × 10⁻⁻5 মিটার। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 5 × 10⁻⁻5 মিটার। বোঝা গেল? দেখে নাও আয়তন বিকৃতি গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে। দেখে নাও এটি গোলকের উপর F বল প্রয়োগ করা হয়েছে। যদি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল A হয় তাহলে আয়তন পীড়ন হবে অবিলম্ব বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এর প্রাথমিক আয়তন V এবং আয়তনের সংকোচন যদি স্মল v হয় তাহলে আয়তন বিকৃতি হবে স্মল v বাই ক্যাপিটাল V। তাহলে দেখে নাও আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তন পীড়ন F/A ডিভাইড বাই আয়তন বিকৃতি স্মল v বাই ক্যাপিটাল V। এখন দেখো অবিলম্ব বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান চাপ হয়, তাহলে এটা হলো চাপ ডিভাইড বাই স্মল v বাই ক্যাপিটাল V সমান P ক্যাপিটাল V বাই স্মল v। আবার দেখে নাও আয়তন বিকৃতি গুণাঙ্ককে অন্যভাবে প্রকাশ করা যায়। দেখো P, দেখো এটা কি বলতো আয়তনের পরিবর্তন বাই মূল আয়তন। এখান থেকে বলতে পারি ঘনত্বের পরিবর্তন বাই মূল ঘনত্ব, অর্থাৎ ΔD/D। এটাও একটা সম্পর্ক। বোঝা গেল? এরপরে সংকোচনশীলতা। আয়তন বিকৃতি গুণাঙ্কের অন্যকে সংকোচনশীলতা বলে, অর্থাৎ সংকোচনশীলতা সমান 1/k। বোঝা গেল? এরপরে দেখো আয়তন বিকৃতি সংক্রান্ত দুখানা অঙ্ক দেখাবো। দেখে নাও একটি গোলকের উপর 10⁷ পাস্কাল চাপ প্রয়োগ করার ফলে আয়তনের সংকোচন হলো 0.1%। আয়তন বিকৃতি গুণাঙ্কের মান কত? তো দেখে নাও আয়তন বিকৃতি গুণাঙ্ক K সমান চাপ ডিভাইড বাই আয়তনের সংকোচন বাই মূল আয়তন। দেখে নাও আয়তনের সংকোচন বাই মূল আয়তন এই অনুপাতটা দেওয়া আছে 0.1%। তা লিখে নাও স্মল v বাই ক্যাপিটাল V ইকুয়াল টু 0.1%, তার মানে এটা হলো 1 কত হলো 1000। আবার পিটা দেওয়া আছে কত 10⁷ পাস্কাল, তাহলে কে আসছে 10⁷ ডিভাইড বাই 1/1000, তাহলে হলো 1 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেল? নাও নেক্সট দেখে নাও জলের আয়তন বিকৃতি গুণাঙ্ক 2 × 10⁹ পাস্কাল। সমুদ্রের 800 মিটার গভীরতায় জলের ঘনত্বের কি পরিবর্তন হবে? তাহলে দেখে নাও কি কি দেওয়া আছে। দেখো এখানে কে দেওয়া আছে 2 × 10⁹ পাস্কাল। দেখো 800 মিটার গভীরতায় জলের চাপ, যদি আমরা বায়ুমণ্ডলীয় চাপকে অগ্রাহ্য করি, P হবে H ρg। দেখো H মানে 800, রো মানে কত বলো তো 1000, আর জিটা ধরে নাও 10, এটা হলো পাস্কাল। বোঝা গেল? দেখো জলের ঘনত্ব জানি রো ইকুয়াল টু 1000 kg/m³। আমাকে বের করতে হবে ডেল্টা রো। তাহলে বলো কে সমান কি জানো বলো তো P ডিভাইড বাই ডেল্টা রো বাই রো। তাহলে দেখো কে কত দেওয়া আছে 2 × 10⁹। বলো এটা কত আসছে? দেখো এটা 8 × 10⁶ আসছে, তাহলে পিটা হলো 8 × 10⁶ ডিভাইড বাই ডেল্টা রো বাই রো। তাহলে দেখে নাও ডেল্টা রো বাই রো ইকুয়াল টু কত আসছে বলো তো? এটা আসছে 8 × 10⁶ ডিভাইড বাই 2 × 10⁹, তাহলে এটা আসছে 4 × 10⁻³ ডেল্টা রো ইকুয়াল টু 4 × 10⁻³ ইন্টু রো। রো মানে কত বলো তো 1000, তাহলে এটা হলো 4 kg/m³।
তাহলে 800 মিটার গভীরতায় জলের ঘনত্বের পরিবর্তন হবে 4 কেজি পার মিটার কিউব। বোঝা গেল? এরপরে দেখে নাও ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন ও ক্রিন্তন বিকৃতির অনুপাতকে ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক বলে। দেখো, নিচের তলকে স্থির রেখে এই ব্লকের উপর আমরা ওপরের তলে স্পর্শকীয় বল F প্রয়োগ করেছি। এখন এই তলে যদি ক্ষেত্রফল A হয়, তাহলে দেখো ক্রিন্তন পীড়ন হবে F ডিভাইড বাই A। ক্রিন্তন পীড়ন হলো স্পর্শকীয় বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন দেখো এই নিচের তলের সাপেক্ষে এই তলটা L সরে গেল, তাহলে ক্রিন্তন বিকৃতি হবে স্মল l বাই ক্যাপিটাল L। এটাকে ক্রিন্তন কোণ ফাই বলে। তাহলে F = A ফাই হলো ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। বোঝা গেল? এরপর একটা অঙ্ক দেখে নাও একটা ইস্পাতের পাত, এর নিচের তল স্থির এবং ইহা 0.5 সেন্টিমিটার পুরু এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই নিচের তলটাকে, এই নিচের প্রস্থচ্ছেদটাকে স্থির রেখে অপরের প্রস্থচ্ছেদের উপর আমরা যদি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এর সরণ কত হবে? বোঝা গেল? তাহলে দেখে নাও N = F বাই A ডিভাইড বাই স্মল l বাই ক্যাপিটাল L, যখন স্মল lটা হলো ওপরের তলের সরণ। তাহলে দেখে নাও স্মল l বাই ক্যাপিটাল L = F বাই A ইন্টু N। তাহলে দেখো স্মল l F ক্যাপিটাল L বাই A ইন্টু N। দেখ, এখানে F দেওয়া আছে 10 নিউটন, তাহলে এটা হলো 10। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো 0.5 সেন্টিমিটার, তাহলে এটা হলো 0.5 × 10⁻² মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হলো 4 × 10⁻⁴ মিটার স্কোয়ার, 8.4 × 10⁻10, তাহলে এটা হলো 8.4 × 10⁻10। দেখে নাও, তাহলে এটা আসছে 5/4 × 8.4 × 10⁻⁸। ওকে, সমান হবে এটা 1.5 × 10⁻⁹ মিটার। তাহলে ওপরের তলের সরণ হবে 1.5 × 10⁻⁹ মিটার। বোঝা গেল? দেখে নাও নিজ ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। দেখে নাও একটা তারের দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল A, তাহলে বলো তো তারের আয়তন কত হবে? A × L। তারের ওজন কত হবে? না mg = AL rho × g। দেখে নাও, এবং এই ওজনটা এই বিন্দুতে ক্রিয়াশীল হবে এবং ওজনটা কমতে কমতে এখানে 0 হবে। ধরে নিচ্ছি যে এর উপর গড় বল অর্থাৎ AL rho g + 0/2 ক্রিয়াশীল হয়েছে। তাহলে দেখে নাও যদি আমরা ইয়ং গুণাঙ্কের ফর্মুলা প্রয়োগ করি, তাহলে দেখো mgl ডিভাইড বাই A স্মল l। তাহলে দেখে নাও mgটা পেয়েছো AL rho g × ½ × L ডিভাইড বাই AL। এখন দেখে নাও A কেটে নাও, তাহলে দেখো y = পাচ্ছ তোমরা rho g L²/2 স্মল l। দেয়ারফোর দৈর্ঘ্য বৃদ্ধি হবে rho g L²/2y। দেখে নাও দৈর্ঘ্য বৃদ্ধি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কেবলমাত্র দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এবং দৈর্ঘ্য বৃদ্ধি প্রপোর্শনেট L², অর্থাৎ তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 4 গুণ, তারের দৈর্ঘ্য 3 গুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 9 গুণ, তারের দৈর্ঘ্য 4 গুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 16 গুণ। বোঝা গেল? একটা অঙ্ক দেখে নাও একটি তারের y দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে ঘনত্ব 7800 kg/m³। তার নিজ ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দেখো আমরা জানলাম নিজ ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি rho g L² ডিভাইড বাই 2y। দেখো মানটা বসিয়ে দাও,
রো কত বলো তো, এটা 7800, জি 10 ধরে নাও, এল কত 10 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 10⁻11, তাহলে কত এলো বলো তো, দেখে নাও, তাহলে দেখে নাও এটা আসছে 19.5 ইন্টু 10⁻⁻6 মিটার। বুঝতে পেরেছ? নেক্সট দেখে নাও, এটা দেখো, এটা একটা অনুভূমিক তার, এর দৈর্ঘ্য 12, এর মধ্যবিন্দুতে এম ভর ঝোলানো হলে এর উলম্ব অবনমন কত হবে, অর্থাৎ আমরা ওয়াইটা বের করব। ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আমরা সিডিটা বের করব। বুঝতে পারলে? এরপরে দেখে নাও, দেখো যখন আমরা এখানে এম ভর ঝোলাবো তখন এটা নিচে নেমে আসবে, তাহলে এর উপর টান প্রযুক্ত হবে, সেই টানের মান টি ধরে নিচ্ছি, এই টানের মান টি ধরে নিচ্ছি, এই কোণটা যদি থিটা ধরি তাহলে এই কোণটা কত হবে, থিটা হবে, তাহলে দেখো এই উপাংশ হবে টি কস থিটা, আবার এই উপাংশ হবে টি সাইন থিটা, আবার দেখে নাও এই টি এর এই উপাংশ কত হবে বলো তো, টি কস থিটা, এবং এই উপাংশ হবে টি সাইন থিটা, তাহলে মোট হলো 2t সাইন থিটা। তাহলে বলো আমরা লিখতে পারি না 2t সাইন থিটা সমান mg। এখন দেখে নাও এই যে ওয়াই উলম্ব অবনমন, সেটা এই 12 এর সাপেক্ষে খুব 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 কম। তাহলে বলো সাইন থিটাটা লিখতে পারি না 2t ইকাল টু ওয়াই বাই সাইন থিটা সমান ওয়াই বাই এটা। এখন যেহেতু ওয়াইটা খুব খুব ক্ষুদ্র, তাহলে এটা আমরা এল লিখতে পারি, সমান এটা ইকাল টু এমজি। তাহলে টি পেলাম এমজি এল ডিভাইড বাই 2y। বোঝা গেল? দেখে নাও তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকাল টু হবে, দেখে নাও এডি মাইনাস এসি। দেখে নাও এডি কত বলো তো, √L² প্লাস y² মাইনাস এল। এখন দেখো এলটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা আসছে √1 প্লাস y² বাই L² মাইনাস এল, তাহলে এল ইন্টু এটা কত আসবে 1 প্লাস y² বাই L² টু দি পাওয়ার হাফ মাইনাস 1 আসবে কিনা বলো? যেহেতু এল এর তুলনায় y² মানটা খুব খুব ক্ষুদ্র, এখান থেকে লিখতে পারি এল ইন্টু দেখো 1 প্লাস y² বাই 2L² মাইনাস 1, কেটে গেল ওটা, তাই না? তাহলে এটা আসছে y² ডিভাইড বাই 2L। দেখো যার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা পেয়ে গেছি, আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছি, আমরা y এর ফর্মুলা বসিয়ে দিই। দেখো y ইকুয়াল টু কী জানি বলো তো, দেখো mgl মানে ফোর্স, দেখো y সমান ফোর্স ইন্টু এল ডিভাইড বাই এ ইন্টু স্মল এল। দেখে নাও এফ সমান কত পেয়েছি বলো তো, এফ পেয়েছি mgl ডিভাইড বাই 2y ইন্টু এল। এ কত পেয়েছি বলো তো, দেখো ইন্টু এ ইন্টু এল কত পেয়েছি, দেখো y² বাই 2L, y² বাই 2L। দেখো এখানে 2, দেখো এই 2 কেটে গেল, দেখো y ইকাল টু পাচ্ছি mg ডিভাইড বাই এ ইন্টু এল বাই ওয়াই এর হোল কিউব। পাচ্ছি কিনা বলো তো? ও এইখান থেকে আমরা ওয়াইটা ইজিলি বের করে দিতে পারবো, ওয়াই বাই এল তার কিউব ইকাল টু mg ডিভাইড বাই এ ওয়াই। তাহলে বলো y ইকুয়ালস টু আসবে এল ইন্টু mg ডিভাইড বাই এ ওয়াই টু দি পাওয়ার 1/3, যখন এলটা পুরো তারের অর্ধেক দৈর্ঘ্য, কারণ আমরা তারের দৈর্ঘ্য ধরেছি 2L। বোঝা গেল? এই নিয়ে একটা অঙ্ক দেখে নাও। দেখো একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 মিলিমিটার স্কোয়ার, ইহাকে অনুভূমিক টানশূন্য অবস্থায় রাখা আছে। মধ্যবিন্দুতে 2.16 কেজি ভর ঝুলিয়ে দিলে উলম্ব অবনমন কত? দেখে নাও এইরকম একটা অনুভূমিক তার আছে, এটা টানশূন্য অবস্থায় আছে, কোনো টান নেই। এখন এখান থেকে আমরা যদি ঝুলিয়ে দিই তাহলে এটা ওয়াই নামবে। এখন এই যে ওয়াই নামবে, সেই ওয়াইটা আমরা বের করব, এই ওয়াই। তো আমরা ওয়াইয়ের একটা ফর্মুলা জানি, যদি এখানে ভর এম ঝুলিয়ে দিই তাহলে
ওয়াই এর ফর্মুলা হবে ওয়াই ইকাল টু এল ইন্টু mg ডিভাইড বাই ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার 1/3, যখন এলটা হচ্ছে অর্ধেক দৈর্ঘ্য। তো দেখো ফুল দৈর্ঘ্য কত আছে 1 মিটার, তাহলে এক্ষেত্রে এল হবে 0.5 মিটার। এম কত হবে লক্ষ্মী ছেলেমেয়েরা 2.16 কেজি, এম ইকাল টু 2.16 কেজি। ওকে, জি ইকাল টু 10, ওয়াই ইকাল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার, আর এ ইকাল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার। নাও বসিয়ে দাও। তাহলে দেখো এখানে এরপরে দেখে নাও, তাহলে ওয়াই ইকাল টু দেখে নাও কত বলতো, এল এল হচ্ছে 0.5, দেখো এমজি এম কত 2.16 ইন্টু 10, তাহলে এটা হলো 21.6, আর ওয়াইটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর এটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে এটা হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাই এই টু দি পাওয়ার 1/3। দেখে নাও এটা 0.5, এটা 216 ডিভাইড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/3, তাহলে দেখো এটা 0.5, 216 এর 1/3 6, 8 এর 1/3 2, আর 10 টু দি পাওয়ার 6 এর 2, তাহলে কত হবে বলো তো, দেখো এটা আসছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, মানে 1.5 সেন্টিমিটার। তাহলে উলম্ব অবনমন হবে 1.5 সেন্টিমিটার। বোঝা গেল? এরপরে দেখো পয়সন অনুপাত সিগমা। একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে উহার বেসেরও সংকোচন হয়, অর্থাৎ উহার অনুদৈর্ঘ্য বিকৃতির সঙ্গে সঙ্গে পার্শ্বীয় বিকৃতি হয়। অতএব স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সন অনুপাত হল পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ইহা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, ইহা স্থিতিস্থাপক ধ্রুবক। এর তাত্ত্বিক মান হয় 0.5 টু -1, কিন্তু সিগমার মান ঋণাত্মকের অর্থ হল দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেসেরও প্রসারণ হবে, কিন্তু প্রকৃতিতে এইরূপ কোনো উপাদান নেই, তাই এর মান ঋণাত্মক হয় না, এবং এর প্রকৃত মান হয় 0.2 থেকে 0.4 পর্যন্ত। এখন দেখে নাও, যদি কোনো তারের দৈর্ঘ্য এল, সেটা বৃদ্ধি পেয়ে এল প্লাস স্মল এল হলো, সঙ্গে সঙ্গে তার বেস ডি সংকুচিত হয়ে ডি মাইনাস স্মল ডি হলো, তাহলে দেখো পার্শ্ব বিকৃতি হবে বেসের সংকোচন বাই বেস, সো এটা হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এবং অনুদৈর্ঘ্য বিকৃতি হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটা হলো ডি ক্যাপিটাল এল বাই এল ক্যাপিটাল ডি। বোঝা গেল? ইহা দুটি বিকৃতির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। দেখো একটি তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রতিমিত বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য হলো 101 সেন্টিমিটার, এবং বেস 1 মিলিমিটার থেকে কমে 0.998 মিলিমিটার হলো। সিগমা এর মান কত দেখে নাও, তাহলে বেসের সংকোচন হলো 0.002 mm। ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 101 মাইনাস 100 সমান 1 সেন্টিমিটার। তাহলে দেখে নাও স্মল ডি বাই ক্যাপিটাল ডি হলো 0.002, স্মল এল বাই ক্যাপিটাল এল হলো 1/100 সমান 0.01, তাহলে সিগমা হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে কত হলো বলো 0.002 বাই 0.01 সমান 0.2। বোঝা গেল? নেক্সট, এরপরে দেখে নাও অনুদৈর্ঘ্য বিকৃতি ও আয়তন বিকৃতির সম্পর্ক। একটি তারের দৈর্ঘ্য এল, বেস ক্যাপিটাল ডি, তাহলে এর আয়তন হবে ভি ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল। এখন দেখে নাও, যদি এর আয়তন পরিবর্তন ডেল্টা ভি হয়, তাহলে বলো এর বেসের
বৃদ্ধি হবে ডেল্টা ডি এবং দৈর্ঘ্যের বৃদ্ধি হবে ডেল্টা এল। তাহলে আমরা সেই অবস্থায় লিখতে পারি ডেল্টা ভি বাই ভি সমান 2 ডেল্টা ডি বাই ডি প্লাস ডেল্টা এল বাই এল। এই নিয়মটা তোমরা করেছো যখন তোমরা এরারের ক্যালকুলেশন করেছো, তাই না? তাহলে দেখে নাও, অর্থাৎ আয়তনের আপেক্ষিক পরিবর্তন সমান 2 ইন্টু বেসের আপেক্ষিক পরিবর্তন সমান দৈর্ঘ্যের আপেক্ষিক পরিবর্তন। এখন দেখে নাও এখান থেকে ডেল্টা এল বাই এল কমন নিয়ে নাও, তাহলে এটা 1 প্লাস 2 ডেল্টা ডি বাই ডি ডিভাইড বাই ডেল্টা এল বাই এল আসবে কিনা বলো? এখন দেখে নাও ডেল্টা এল বাই এল এটা হবে 1 মাইনাস ডিনোমিনেটর 2 ইন্টু মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইড বাই ডেল্টা এল বাই এল। দেখো এখানে ডেল্টা ডি মানে বেসের সংকোচন, তাহলে দেখো বেসের সংকোচন বাই মূল বেস ডিভাইড বাই দৈর্ঘ্য বৃদ্ধি বাই মূল দৈর্ঘ্য, এই অনুপাতকে সিগমা বলে। তাহলে দেখে নাও এটা হলো ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে দেখে নাও ডেল্টা ভি বাই ভি সমান ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা, অর্থাৎ আয়তন বিকৃতি সমান অনুদৈর্ঘ্য বিকৃতি ইন্টু 1 মাইনাস 2 সিগমা। বোঝা গেল? কোনো বস্তুকে বিকৃত করা হলে যদি উহার আয়তন অপরিবর্তিত থাকে তাহলে সিগমা এর মান কত? দেখো আমরা জানি ডেল্টা ভি বাই ভি সমান ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দেখে নাও এখানে আয়তনের পরিবর্তন মানে ডেল্টা ভি, তো দেখে নাও আয়তন অপরিবর্তিত আছে অর্থাৎ আয়তনের পরিবর্তন শূন্য। তাহলে বলো 0 বাই ভি ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখান থেকে লেখা যায় না 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু 1, দেয়ারফর সিগমা ইকুয়াল টু হাফ। বোঝা গেল? দেখে নাও একটি তারের দৈর্ঘ্য 1 মিটার, এতে 10 কেজি ভার ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এ ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার স্কোয়ার এবং সিগমা 1/3 হলে আয়তনের পরিবর্তন এবং ওয়াই বের করো। দেখে নাও আয়তন বিকৃতি ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে দেখে নাও ডেল্টা ভি ইকুয়াল টু ভি ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দেখে নাও তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য এল যদি হয় ভি হবে এ ইন্টু এল। তাহলে দেখে নাও এটা হলো এ ইন্টু এল, ডেল্টা এল বাই এল এটা কেটে গেল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এটা হলো এ ইন্টু ডেল্টা এল 1 মাইনাস 2 সিগমা। দেখে নাও এটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 5, এলটা দেখো ডেল্টা এলটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, ওকে, আর 1 মাইনাস 2/3 সমান এটা আসছে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার কিউব, অর্থাৎ 0.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার কিউব হলো আয়তনের পরিবর্তন। এরপরে ওয়াই দেখে নাও ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই এ স্মল এল। দেখো এম কত আছে, দেখো 10 কেজি ভার ঝোলানো হয়েছে, তাহলে এটা 10 ইন্টু জিটা 10 ধরে নিচ্ছি, এলটা 1 মিটার, এটা দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো এটা আসছে 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেল? নেক্সট, এখন বিভিন্ন স্থিতিস্থাপক ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখন ইয়ং গুণাঙ্ক ওয়াই, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে এবং পয়সন অনুপাত সিগমা হলে ওয়াই ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। আবার ওয়াই ও সিগমার সঙ্গে এনের সম্পর্কটি হলো ওয়াই ইকুয়ালস টু 2n ইন্টু 1 প্লাস সিগমা। আবার ওয়াই কে এনের সম্পর্কটি হলো 9/y ইকুয়াল টু 1/k
প্লাস 3/n। ওকে, বোঝা গেল। এরপরে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কোনো তারের উপর প্রতিমিত বল প্রয়োগ করে উহার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে ওই তারে যে শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। এখন আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা বের করব। দেখে নাও, একটি তারের দৈর্ঘ্য L, এর উপরের প্রান্ত স্থির রেখে নিম্ন প্রান্তে F বল প্রয়োগ করা হলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল l। তাহলে দেখো, যখন কোনো বল প্রয়োগ করা হয়নি তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0, যখন বল প্রয়োগ করা হলো F তখন দৈর্ঘ্য বৃদ্ধি L। তাহলে বলা যেতে পারে যে L দৈর্ঘ্য বৃদ্ধি গড় বল 0 প্লাস F/2 দ্বারা সম্পন্ন হয়েছে। তাহলে দেখো, স্থিতিস্থাপক স্থিতিশক্তির মান W = এই গড় বল F এর সরণ, অর্থাৎ গড় বল F/2 সরণ কত হয়েছে L। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তির মান হলো হাফ FL। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তির মান হলো হাফ FL। এখন দেখে নাও, একক আয়তনের সঞ্চিত স্থিতিশক্তি। দেখে নাও, W/V = হাফ ইন্টু F ইন্টু L। দেখো, যদি তারের দৈর্ঘ্য L হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হয়, তাহলে তারের আয়তন হবে A ইন্টু L। তাহলে আমরা লিখতে পারি A ইন্টু L। তাহলে দেখে নাও, একক আয়তনের সঞ্চিত শক্তি সমান হাফ F/A, মানে পীড়ন ইন্টু বিকৃতি। অতএব বোঝা গেল। আবার দেখে নাও, আমরা জানি Y সমান পীড়ন বাই বিকৃতি, জানি কিনা বলো? তাহলে বলো তো বিকৃতি কত হবে? তাহলে বিকৃতি হবে পীড়ন বাই Y। তাহলে দেখে নাও, একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন বাই Y, তাহলে হলো A²/2Y। বোঝা গেল। আবার দেখে নাও, সঞ্চিত স্থিতিশক্তিকে আমরা Y এর আকারে বের করব। আমরা জানি Y সমান পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ F/A সমান স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে বলো F কত হবে বলো? তাহলে দেখে নাও, F/A = Y স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে F হবে YA স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে দেখো, সঞ্চিত শক্তি W = হাফ YA স্মল l বাই L ইন্টু স্মল l। তাহলে এটা আসছে YA/2L ইন্টু L²। তাহলে দেখো, সঞ্চিত শক্তি দৈর্ঘ্য বৃদ্ধির বর্গের সমানুপাতিক। অর্থাৎ যদি 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য সঞ্চিত শক্তি 1 জুল হয়, তাহলে 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য সঞ্চিত শক্তি হবে 4 জুল। আবার 3 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য সঞ্চিত শক্তি হবে 9 জুল। বোঝা গেল। দেখে নাও, যখন কোনো তারের উপর ভার 4 কেজি থেকে বৃদ্ধি করে 6 কেজি করা হলো, তখন দৈর্ঘ্য বৃদ্ধি 6.5 × 10⁻⁻4 মিটার থেকে 1.13 × 10⁻³ মিটার হলো। এর জন্য সঞ্চিত শক্তি কত? তাহলে দেখে নাও, প্রাথমিক সঞ্চিত শক্তি W1 = কত বলো তো? হাফ F ইন্টু L। দেখে নাও, হাফ F কত আছে বলো তো? F আছে 4 × 10 নিউটন, আর L কত আছে বলো তো? 6.5 × 10⁻⁻4 জুল। বোঝা গেল? বুঝে গেল। তাহলে আমাদের এটা আসবে 1.3 × 10⁻² জুল। আবার দেখো, যখন আমরা ওজন চাপ বাড়িয়ে দিয়ে 6 কেজি করলাম, তখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এটা। তাহলে চূড়ান্ত সঞ্চিত শক্তি হাফ × 6 × 10
ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি 1.13 ইন্টু 10⁻³ তাহলে দেখে নাও, তাহলে এটা আসছে 3.39 ইন্টু 10⁻² জুল। তাহলে দেখো সঞ্চিত শক্তির বৃদ্ধি হবে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু W2 মাইনাস W1 মাইনাস করলে কত বলো তো 2.09 ইন্টু 10⁻² জুল। বোঝা গেল? দেখো এই স্প্রিংয়ে যদি আমরা বল প্রয়োগ করি তো এর দৈর্ঘ্য বৃদ্ধি প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনেট X। তাহলে একটা ধ্রুবক আসবে, তাহলে হলো F ইকুয়াল টু KX। যখন K ইকুয়াল টু F/X, এটা হলো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এখন যদি X ইকুয়াল টু 1 হয় তবে K ইকুয়াল টু F, অর্থাৎ কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে প্রতিমিত বলের প্রয়োজন হয় তাকে বল ধ্রুবক বলে। এর একক নিউটন পার মিটার এবং মাত্রা হবে mt-2। এখন দেখো এই কে বল ধ্রুবক সম্পন্ন স্প্রিংকে যদি সমান দুটি অংশে ভাগ করা হয় তাহলে F বল প্রয়োগ করার ফলে সমান দুটি অংশে ভাগ করা হয়, তাহলে প্রতিটি অংশের বল ধ্রুবক কত হবে? দেখো যদি এই স্প্রিংটিকে সমান দুটি অংশে ভাগ করা হয় তাহলে F বল প্রয়োগ করার ফলে প্রতিটি স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে x/2। তাহলে প্রতিটি স্প্রিংয়ের বল ধ্রুবক কেডেস হলো F/x/2 সমান 2 ইন্টু F/x সমান 2K। অর্থাৎ একটা স্প্রিংকে সমান দু টুকরো করলে প্রতিটি টুকরোর বল ধ্রুবক হয় 2K, সমান 3 টুকরো করলে প্রতি টুকরোর বল ধ্রুবক হয় 3K। এখন যদি এই স্প্রিংটিকে আমরা m/n অনুপাতে ভাগ করি তাহলে বল ধ্রুবক হবে m+n ইন্টু K ডিভাইড বাই m ও m+n ইন্টু K ডিভাইড বাই n। অর্থাৎ দেখে নাও স্প্রিংয়ের দৈর্ঘ্য বেশি হলে বল ধ্রুবক কম হবে, কম হলে বেশি হবে। বোঝা গেল? এখন স্প্রিংয়ের সঞ্চিত শক্তি দেখো, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি সমান কি হয়? হাফ F ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। এখন F সমান কি জানো? KX সমান হলো হাফ KX ইন্টু X সমান হলো হাফ KX²। আবার দেখে নাও X সমান কত আছে? F/K। তাহলে আমরা লিখতে পারি এটা হাফ K ইন্টু F/K হোল স্কোয়ার সমান কত এলো? F²/2K। তাহলে দেখো স্প্রিংয়ের সঞ্চিত শক্তি U সমান হাফ KX² ইকুয়াল টু F²/2K। ওকে, খুব ইম্পর্টেন্ট রিলেশন। এখন দেখে নাও, দেখো এই একটা স্প্রিং এর বল ধ্রুবক K1, আরেকটা স্প্রিং এর বল ধ্রুবক K2। এখন যদি আমরা এইভাবে যুক্ত করি তাহলে আমরা বলি এটাকে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক হয় 1/K ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। আবার দেখো যদি আমরা এভাবে যুক্ত করি একে বলে সমান্তরাল সমবায় এবং এর তুল্য বল ধ্রুবক হবে K ইকুয়াল টু K1 প্লাস K2। বোঝা গেল? দেখে নাও K1 ও K2 বল ধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিং যখন K1 গ্রেটার দেন K2 এদের সমান দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আরেকবার এদেরকে সমান বল প্রয়োগ করা হলো, কোনটিতে সঞ্চিত শক্তি বেশি হবে? দেখো যখন সমান দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে তখন দেখো সঞ্চিত শক্তি U1 সমান হাফ K1x², U2 সমান কত বলো তো? হাফ K2x²। দেখে নাও K1 গ্রেটার দেন K2, তাহলে হবে U1 গ্রেটার দেন U2। আবার যখন সমান বল প্রয়োগ করা হয়েছে তখন সঞ্চিত শক্তি আমরা F দিয়ে লিখব। সেটা কত বলো তো? U1 সমান F²/2K1, U2 সমান কি বলো তো? F²/2K2। দেখে নাও K1 গ্রেটার দেন K2,
তাহলে এক্ষেত্রে U1 < U2 হবে। বোঝা গেল? নেক্সট দেখো, একটি স্প্রিংয়ের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে সঞ্চিত শক্তি হয় 1 জুল। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে সঞ্চিত শক্তি কত? দেখে নাও, আমরা জানি সঞ্চিত শক্তি U সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে বলো U2 বাই U1 সমান x2 বাই x1 হোল স্কোয়ার হবে কিনা বলো? এক্ষেত্রে দেখে নাও, U1 দেওয়া আছে 1 জুল, ওকে। U2 আমরা বের করব, x1 দেওয়া আছে 1 mm আর x2 দেওয়া আছে 1 সেন্টিমিটার মানে 10 mm। বসিয়ে দাও, তাহলে U2 বাই 1 জুল ইকুয়াল টু 10 বাই 1 হোল স্কোয়ার, তাহলে U2 হবে 100 জুল। বোঝা গেল? নেক্সট এরপরে দেখে নাও, ইস্পাত না রাবার কোনটি বেশি স্থিতিস্থাপক? দেখো, পদার্থ বিজ্ঞানের ভাষায় একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যার ক্ষেত্রে বেশি বলের প্রয়োজন হয় তার স্থিতিস্থাপকতা বেশি। দেখো, দুটি অনুরূপ, একটা রাবার কর্ড আর একটা ইস্পাতের কর্ড যদি নিই, অনুরূপ একটি রাবার কর্ড ও যদি ইস্পাতের কর্ড নিই, তোমরা দেখতে পাবে যে একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য রাবার অপেক্ষা ইস্পাতের কর্ডে অনেক বেশি বলের প্রয়োজন হচ্ছে। তাই রাবার অপেক্ষা ইস্পাত অনেক বেশি স্থিতিস্থাপক। যদি আমরা গ্রাফ ড্র করি, দেখে নাও এক্স আর এফের গ্রাফ, এটা রাবারটা নিচে থাকবে আর এটা ইস্পাতটা ওপরে যাবে। দেখে নাও, তাহলে দেখো একই দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য রাবারে কম বল লাগছে, ইস্পাতে বেশি বল লাগছে, তাই রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। দেখে নাও, একটি উপাদানের পীড়ন ও বিকৃতি লেখচিত্র দেখানো হয়েছে। দেখে নাও, ওয়ে অংশ সরল রেখা, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ ওয়ে দৈর্ঘ্যে হুকের সূত্র মেনে চলে। আবার যদি সামান্য একটু বেশি বিকৃতি ঘটিয়ে আমরা বি বিন্দুতে যাই, তখন দেখা যাবে সেক্ষেত্রে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক নয়। কিন্তু যদি আমরা পীড়ন সরিয়ে নিই, তাহলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাই বি বিন্দুকে বলা হয় নতিবিন্দু। বি থেকে যদি আমরা সি বিন্দুতে যাই, তখন ওই তারে একটা পার্মানেন্ট ইলংগেশন হয়ে যায়, তাহলে ওই তারে একটি স্থায়ী দৈর্ঘ্য বৃদ্ধি হয়। সেই স্থায়ী বিকৃতিটা যখন আমরা বি থেকে সি বিন্দুতে যাব, তখন ওখানে একটা স্থায়ী বিকৃতি হয়। সেই বিকৃতি আমাদের এই অংশে দেখানো হয়েছে। সি থেকে ডিতে বস্তু প্লাস্টিক ধর্ম পায়, অর্থাৎ বিকৃত করা হলে ওর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকে না। এরপরে বিন্দুতে ওজন চাপালে বস্তুটি ছিঁড়ে যায়। এই ডি বিন্দুটি হলো অসহভার। অসহভার বস্তুর উপাদানের উপর নির্ভর করে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আর কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। অর্থাৎ এল দৈর্ঘ্যের অসহভার যা হবে, 12 দৈর্ঘ্যের অসহভার তাই হবে। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ডবল হয়, তাহলে অসহভার ডবল হবে। আবার যদি ব্যাসার্ধ ডবল হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ হবে। সেক্ষেত্রে অসহভার 4 গুণ হবে। আর অসহপীড়ন সমান অসহভার বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইহা কেবলমাত্র উপাদানের উপর নির্ভর করে। বোঝা গেল? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং সমস্ত বিষয়ে থিওরির সঙ্গে অঙ্ক করে দেখিয়েছি। তোমরা যদি এটা ভালো করে পড়ো, এইচএসে তো কাজে লাগবেই। নিট, মেন, অ্যাডভান্স, ডাব্লিউবি জয়েন্টে তোমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত সমস্ত অঙ্ক করতে পারবে। যারা এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ওকে।